ব্যান করার বিষয়টা সারা বিশ্বকে আমরা জানাচ্ছি, আমি যেখানে আছি সেখানে জানাচ্ছি, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানাচ্ছি, এবং তারা অনেক জায়গায় চিঠি দিচ্ছে বাংলাদেশ সরকারকে, যেটা তোমরা অবৈধ কাজ করতেছো, এটা অন্যায় কাজ করছো। ব্রিটিশ পার্লামেন্টে একাধিক ইনফ্লুয়েন্সিয়াল এমপিরা এটা নিয়ে কথা বলতেছেন। আমরা সব সময় কোর্টে গিয়ে প্রতিকার না, বাংলাদেশের মানুষের যে আন্দোলনের যে অগ্নি শিখা, সেটার উদ্গীরণের মুখে এই জাতীয় অন্যায়, অবৈধ, অসাংবিধানিক সিদ্ধান্ত থাকবে না। আর প্রয়োজন হলে আমরা আইনের আশ্রয় নেব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার বলছেন, কোন প্রতিষ্ঠানকে এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করে দেওয়ার পক্ষে আমরা না। বর্তমান আইনমন্ত্রী তিনি অ্যাটর্নি জেনারেল হিসাবে আদালতে গিয়ে আওয়ামী লীগকে ব্যান করার রিট পিটিশনের বিরোধিতা করে বলছেন যে না, আমরা কোন আদর্শকে বন্ধ করার পক্ষ না। বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমান তিনি একটা ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারভিউ দিয়ে বলছেন, শেখ হাসিনার ছেলেমেয়েরা যদি রাজনীতি করতে চায়, মানুষ গ্রহণ করে, তারা করতে পারে। এখন তাদের প্রতিষ্ঠানকে বন্ধ করার ইউনূসের সিদ্ধান্ত, সেটাকে তারা অ্যাপ্রুভ করলো, অর্থাৎ ইউনূসের কুকর্ম, অকর্ম, অসাংবিধানিক কর্মকে অ্যাপ্রুভ করার ভিতর থেকে কার্যত অনেকেই মনে করে তারেক রহমান ক্ষমতায় থাকলেও লন্ডন ইউনূসের সাথে যে চুক্তি করে গেছিল, সেই চুক্তির আঙ্গিকে ইউনূসের সমস্ত কুকর্মকে অ্যাপ্রুভাল দেবে, বৈধতা দেবে, এই শর্তেই হয়তো তারেক দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সহ বিশাল কর্ডনিং প্রোটেকশন দিয়ে দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে ইউনূস। নেপথ্যে ইউনূস, সামনে তারেক, এই আলোচনা কিন্তু এখন শুরু হয়েছে। ইউনূসের অপরাধের শেষ নাই। এই জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সে বলছে যে ইউনূস হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হাইয়েস্ট লেভেলের অর্ডারের একটা দুর্নীতিবাজ, একটা টাউট। সাংবাদিক আনিস তিনি শেখ হাসিনার তীব্র সমালোচক। তিনি বলছেন যে আমাদের এখন স্যালুট দিতে হয় শেখ হাসিনাকে। শেখ হাসিনা ঠিকই বুঝেছিলেন যে এ কত বড় টাউট, কত বড় দুর্নীতিবাজ। বিএনপি ঘরানার সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল আজিজ তিনি বলছেন যে আমি জীবনে যে কত অন্যায় করছি, এই ইউনূসের পক্ষে টকশোতে এসে কথা বলছি, আর্টিকেল লিখছি, এর মতো জঘন্য, এর মতো দুর্নীতিবাদ, এর মতো বাজে লোক মনে হয় দুনিয়ায় আর দ্বিতীয়টা নাই। এটা আমি কয়েকটা উদাহরণ দিয়ে বললাম। ইউনূস নিয়ে কথা যত কম বলি, কারণ এ হচ্ছে এত নিকৃষ্ট, এত খারাপ, এত স্বার্থান্বেষী, এত সেলফিশ যে এ নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টায় আমার কাছে যে তথ্যপত্র আছে সেটাই শেষ হবে না। কাজে ও শুধু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, ও রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, ও দুর্নীতির কাজ করেছে, ও বিচার বিভাগকে ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে, ও মবক্রেসি অর্থাৎ যার যা ইচ্ছা গায়ের জোর সেটা করেছে, এবং ওর সঙ্গে যারা পারিষদবর্গ ছিল তাদের অকাতরে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এ হচ্ছে ইতিহাসের চিহ্নিত সবচেয়ে জঘন্য একজন মানুষ। রেজা ভাই, আমি আপনারা যেটা বললেন যে 2018 সাল থেকে ওদের মেটিকুলাস ডিজাইন, তবে আজকে একটা ভিডিওর একটা কাটিং কিছুক্ষণ আগে এটা অনলাইনে ঘুরতেছে, সেটা হচ্ছে যে আপনার এই এনসিপির এক নেতা বলতেছে এই প্ল্যানটা নাকি 2010 সাল থেকে চলতেছিল, 18 সালে তারা ফেলে দেওয়ার জন্য পুরো প্রস্তুতি ছিল, কিন্তু ওই সময় আমি ভিডিওটা দেখেছি, তারা বলছে বহু আগের থেকে প্ল্যান, 18 সালে আমরা শেখ হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা করে পারিনি। সেখানে তারা ভিপি নূরকে অভিযুক্ত করতেছে যে নূর যদি আর একটু শক্ত হইতো। আবার ওদের কেউ কেউ তো বলছে যে আমরা যদি 5 আগস্ট শেখ হাসিনাকে ফেলতে না পারতাম তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। তাহলে সেই অস্ত্রগুলো কোথায়, এই প্রশ্নগুলো রয়ে গেছে। কাজে ওকে নিয়ে আলোচনা যত কম করবেন, ও হচ্ছে আলোচনা করলে গন্ধ ছড়ায়। একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ও হচ্ছে এত খারাপ, এত নোংরা, এত নিকৃষ্ট যে দেশের মানুষকে প্রত্যাশা দেখিয়ে সব সুবিধাটা নিজে নিয়েছে, নিজের পারিষদবর্গ নিয়েছে। একটা বেহায়া, নির্লজ্জ, বেশরম। আপনি তো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হ্যাঁ, আমি 2টা মন্ত্রণালয় ছিলাম, প্রথমে ছিলাম গৃহায়ন ও গণপূর্ত, তারপরে মৎস্য প্রাণী সম্পদের। তাহলে আমি গতকালকে আপনার আমাদের সাবেক যে উপদেষ্টা ছিলেন মহিলা, কি জানি নাম, ফরিদা পারভিন, ফরিদা আক্তার,
ফরিদা আক্তার, ওনাকে সাংবাদিকে জিজ্ঞেস করেছিলেন যে মাছ তো আপনারা দিবেন না বলছিলেন ইন্ডিয়াকে, ভারতকে, কিন্তু হঠাৎ মাছটা দিলেন কেন? তখন উনি বলল যে 10 বছর যাবৎ মৎস্য রপ্তানি বন্ধ ছিল, বিগত 10 বছর, তার মানে আওয়ামী লীগ পিরিয়ডে বন্ধ ছিল। বললো যে শুধু পূজার সময় যাইতো। আপনি যেহেতু মন্ত্রী ছিলেন ওই মন্ত্রণালয়ে, আপনি আসলে বলেন তো আমাদের দেশ থেকে মাছ যায় না ইন্ডিয়া থেকে আসে? দেখেন, আমি ওনার বক্তব্যটা শুনিনি। যদি এই কথাটা সত্য হয়, মানে এটা উনি বলে থাকেন, তাহলে উনি সর্বভৌমভাবে মিথ্যা বলছেন। কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মাস হচ্ছে 6ষ্ঠতম অধ্যায়, যেখান থেকে বাংলাদেশের ফরেন কারেন্সি ওয়েজ আর্নিংটা আসে। কাজে মাছ কখনো বিদেশে রপ্তানি হয় নাই, এটা সঠিক না। ভারতে মাছ, আমরা দেশের মানুষের জন্য ভারতের মাছ বেশি রপ্তানি আমরা করিনি। আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতায়, যেমন একটা বড় অনুষ্ঠানে তাদের কাছে কাটছি, সৌজন্যমূলক মাছ পাঠানো হতো। আবার তারা অনেক সময় তাদের দেশে ফল টল এগুলো পাঠাতেন। ফরিদা আক্তার যদি এই কথাটা বলে থাকেন, সঠিক বলেন নাই। বরং আমরা সামান্য কিছু মাছ তাদের বিশেষ সিজনে পূজার সময় পাঠানো হতো, এটা সৌজন্যমূলক উপহার হিসেবে। সেটা নিয়ে অনেক সমালোচনা হতো। পরে দেখা গেল আমরা চলে আসার পরে যে পরিমাণ মাছ দেওয়া হয়েছে, প্রথম ওনারা বলছিলেন যে মোটেও পাঠাবো না। পরে দেখা গেল যে পরিমাণ মাছ পাঠিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে এত মাছ কখনোই ভারতকে দেওয়া হয়নি, যেটা এই কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে ফরিদা আক্তার যখন মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সে সময়টা করেছে। ওনাকে নিয়ে আমি কথা বলতে চাইনি এই কারণে, ওনার হাজবেন্ড ফরহাদ মাজার একটা জুব্বা জাব্বা নিয়ে সারাদিন জ্ঞান বিতরণ করে, যত ভণ্ডামি কথাবার্তা বলে আর সরকারের বিরুদ্ধে বলে, আর নিজের স্ত্রীকে পাঠিয়েছে ইউনুসের পরিষদের একজন সদস্য হতে। ওনার বউ বলতেছে, ফরিদা আক্তার বাইরে এসে বলতেছে, আমেরিকার সঙ্গে চুক্তিতে আমি বিরোধিতা করেছিলাম। সর্বৈভাবে মিথ্যা, কারণ তার নোট অফ ডিসেন্ট কোনো রেকর্ডে নাই। আর মিথ্যা যদি ওনার কথা না শুনে উনি রিজাইন দিলেন না কেন? বাইরে এসে একটা স্টেটমেন্ট দিয়ে বলতেন যে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অথবা বাংলাদেশকে ওই দেশের কাছে পরাধীন করা, আজ্ঞাবহ করার জন্য চুক্তি হচ্ছে, আমি এটা প্রোটেস্ট করে চলে আসলাম। তখন চলে আসে নাই, হালুয়া রুটি সব খেয়েছে, এখন বলে আমি বিরোধিতা করেছিলাম। এই আর এক ভণ্ড গ্রুপ, এই ফরহাদ মাজার এক ভণ্ড, তার স্ত্রী হচ্ছে আরেকটি ভণ্ড। এবং গত 5 দিন আগে বিবিসিতে আমাদের আসিফ স্যার, মহামান্য আসিফ স্যার, উনি একটা বক্তৃতা দিলেন। আপনি যেহেতু আইনজীবী, আপনি বলতে পারবেন, আপনি যেহেতু আবার সংসদের বিভিন্ন কমিটিতে ছিলেন, মন্ত্রী ছিলেন, আমেরিকার সাথে যেসব চুক্তি হয়েছে, এই চুক্তিগুলা করতে গেলে তো সংবিধানের সাথে কোনো কনফ্লিক্ট হয় কিনা, আইনগত কোনো ব্যত্যয় ঘটে কিনা, এটা তো আইন মন্ত্রণালয় দেখার দায়িত্ব। তাহলে উনি বললেন যে উনি জানেনই না, ওনাকে বলাই হয় না। এইটা আসলে কতটুকু সত্য? দেখেন, আসিফ নজরুল আমার অনেক স্নেহের, আমাদের অনেক জুনিয়র, বিভিন্ন সময় টক শোতে কথা বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, আমাকে যথেষ্ট সম্মানের দৃষ্টিতে দেখে। তাকে নিয়ে কথা বলা আমার জন্য খুব বিব্রত, খুবই বিব্রত। তবে শুধু এতটুকু বলি, কোন ক্যাবিনেটের ডিসিশনে কেউ যদি একমত না হন, তিনি রিজাইন দিতে পারতেন, দেননি। যে কোনো ফরেন কন্ট্রাক্ট হতে গেলে সেটাকে ভ্যাটিং বলে। এই ভ্যাটিং হয় আইন মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয় দেখে যে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা, সেই ভ্যাটিং এ পরে চুক্তি হয়। ভ্যাটিং না হয়ে কোনো চুক্তি হয় না। আমিও তো 2টা মন্ত্রণালয় মন্ত্রী ছিলাম। আমাদের কোনো চুক্তি করতে গেলেও আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং নিতে হতো। কাজী উনি যেটা বলেছেন, এখন হয়তো পরিস্থিতি বিপক্ষে, এই জন্য বলছেন আমি কিছু জানি না। এটা বললে হবে না তো, অফিসের রেকর্ড আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সরকারি ব্যবস্থাটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না। এখানে যা কিছু করা হোক সমষ্টিগতভাবে দায়বদ্ধ ক্যাবিনেট, আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে দায়বদ্ধ, সমষ্টিগত দায়বদ্ধ, পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ। কারুই পরিত্রাণ হবে না, কারুই পরিত্রাণ হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। যত অকর্ম, কুকর্ম, দেশদ্রোহিতা, রাষ্ট্রের স্বার্থ, কি বলে, মানে বাংলাদেশের অথরিটি যেটা, আমাদের সভারেন্টি যেটাকে বলে, সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার যে চুক্তি করেছে। একসময় তারা বলতো যে শেখ হাসিনার সময় বাংলাদেশ করদ রাজ্য হতে যাচ্ছে, বাংলাদেশ তার সার্বভৌমত্ব হারিয়ে ফেলতেছে। শেখ হাসিনা বলছিল, আমি বাঙালির, বাংলাদেশের অধিকারকে কোনোভাবে বিসর্জন দিয়ে কারু কৃপা নিয়ে ক্ষমতায় থাকবো না।
কিন্তু এখন দেখা গেল নির্বাচন হওয়ার 60 দিন পূর্বে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে, যে এগ্রিমেন্টে নতজানু শুধু না, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি তেল কিনতে যাব, পারমিশন লাগবে অমুকের, আমি এইটা কিনতে যাব, পারমিশন লাগবে অমুকের। অর্থাৎ আমার যে সার্বভৌমত্ব সেটাকে আমি বিকিয়ে দিয়ে দিছি। এবং এই সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার মধ্য থেকে শুধু যে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, রাষ্ট্রের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে? ধরেন আমি গম কিনবো, আমি একটা রাষ্ট্র থেকে কম দামে গম পাচ্ছি না, এই চুক্তি অনুযায়ী আমার কিনতে হবে ওনারা যেখান থেকে নিতে বলেন সেখান থেকে, আইদার ওনার কাছ থেকে অথবা ওনার কোনো রিকমেন্ডেড অথরিটির কাছ থেকে। অর্থাৎ ডাবল দামে দরকার হয় কিনতে হবে, আমার আর নিজের কোনো অথরিটি থাকলো না। এই যে আমার নিজের যে সার্বভৌমত্ব, আমি আমার মতো করে কিনবো, আমার মতো করে রাষ্ট্রের অধিকার রক্ষা করব, আমার স্বার্থ রক্ষা করব, সেইটাকেও বিসর্জন দিয়ে কার্যত আমার সার্বভৌমত্বকে তারা বিসর্জন দিয়েছে। এই দায় ইউনূসের যে কত মামলা হবে, ও যদি বেঁচে থাকে, ইউনূস এবং তার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত, প্রত্যেকের এই দায় বহন করতে হবে। শুধু তাই না, এই অপরাধকে যদি পার্লামেন্ট অনুমোদন করে, তাহলে যারা অনুমোদন করবেন তারাও কিন্তু এই অপরাধের দায় দায়িত্ব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন না। বাংলাদেশে যে গত 18 মাসের যে চুক্তিভিত্তিক সরকার ছিল, আমি এটাকে ইন্ট্রিম বলি না বা তত্ত্বাবধায়ক বলি, এটা চুক্তিভিত্তিক সরকার, আমেরিকার চুক্তিভিত্তিক সরকার, ইউনুসীয় গভর্নমেন্ট যেটা ছিল, সেই গভর্নমেন্ট অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে নাই, রাজনীতি ব্যান করে দিয়েছিল এরকম। সেইটাকে এখন যে সংসদে আইন হিসাবে পাশ করলো, আরো 2টা করলো, এইটা আসলে কতটুকু সম্ভব, বা এইটা নিয়ে যদি উচ্চ আদালতে যায়, উচ্চ আদালত যেহেতু সুপ্রিম কোর্ট সংবিধানের কে রক্ষার দায়িত্ব ওনাদের, যদি যায় তাহলে এটা কি হবে? এবং সাথে ওই প্রশ্ন আরেকটা, যে আওয়ামী লীগ কি আসলেই কোনো সন্ত্রাসী সংগঠন কিনা, এই যে হিজবুত তাহরির, হিজবুত মুজাহিদিন, আইএস এর মতো সংগঠন কিনা। দেখুন, ইন্টারন্যাশনালি যে সকল সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন বলা হয়েছে বাংলাদেশের, কানাডার একটি আদালতের রায়, আমেরিকার রেকর্ডে, আরো অনেক দেশে, তারা কিন্তু এখন ক্ষমতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত করে তার কার্যক্রম নিষিদ্ধ করলো ইউনূস, এবং তাকে অ্যাপ্রুভ করলো, অনুমোদন করলো তার এক গভর্নমেন্ট নিয়ন্ত্রিত পার্লামেন্ট। ধরেন আমি আপনার দর্শক শ্রোতাদের জন্য বলছি, আওয়ামী লীগ সন্ত্রাসী, এটি কে বলছে? কোন আদালত কি রায় দিয়ে বলছে যে আমরা এই কর্মকাণ্ডে পাইলাম এই সংগঠনটা সন্ত্রাসী? না, নেই। আওয়ামী লীগ গণহত্যাকারী, কোন আদালত রায় দিয়ে বলেছে এই সংগঠনটা গণহত্যাকারী হিসাবে রায় দিলাম, দণ্ডিত করলাম? কারণ ব্যক্তিকে যেমন রায় দেওয়া যায়, সংগঠনকে দেওয়া যায়। তাহলে কোনো কম্পিটেন্ট আদালত আমাকে সন্ত্রাসী সংগঠন অথবা গণহত্যাকারী সংগঠন হিসাবে বলেনি। দ্বিতীয়ত, রাষ্ট্র যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায়, তাহলে একটা আইন আছে, এই আইনটা পৃথিবীর সব দেশে প্রযোজ্য, সেটেলড প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। এই সেটেলড প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসে বলা হয়, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা আমাদের সংবিধানে আছে, কাউকে ডিফেন্ড করার সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আচ্ছা ধরুন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, নিয়ম কি? আওয়ামী লীগকে একটা শোকজ করতে হবে, তোমার এই কর্মকাণ্ড আমাদের কাছে আসছে, এতে মনে হচ্ছে তুমি খারাপ লোক, ইত্যাদি ইত্যাদি। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে আমি জবাব দেবো। জবাবের পর যদি দেখা যায় যে না, আমার জবাবটা স্যাটিসফ্যাক্টরি না, তখন উনি একটা কনক্লুশনে আসবেন, তোমার জবাব সন্তোষজনক না, আমরা সিদ্ধান্ত নিলাম তুমি খারাপ। এটাও করা হয়নি। তৃতীয়ত, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 38-এ বলা হয়েছে এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক সভা সমিতি সংগঠন করতে পারবে। এই 33-এর পর ধারাবাহিকভাবে অনেকগুলো অনুচ্ছেদে বলা হয়েছে মানুষের অধিকার, বাক স্বাধীনতা, ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি। তা আমি সংগঠন করার অধিকার, তুমি আমার সংগঠন বাঁচাই রাখছো, আমি কাজ করতে পারবো না, এটি বলতেছো। তাহলে তুমি
আমাদের সাংবিধানিক অধিকার আর্টিকেল 38-এ এবং অন্যান্য আর্টিকেলে তুমি আমার সেই অধিকার খর্ব করছো। ফলে আইনগত ভাবেও হয় না, এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করতে হয় না। আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু কিছু সংগঠনকে তারা তাদের দৃষ্টিতে মনে করে এটা সন্ত্রাসী সংগঠন, তার তালিকার ভিতরে আওয়ামী লীগ নাই। ফলে আওয়ামী লীগকে গায়ের জোরে তার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। এর দ্বারা কি খারাপ কাজটা করছে? ওই যে বললাম, ধরেন এই দেশে ইলেকশন হবে, আওয়ামী লীগের প্রার্থী হলে আর এই প্রার্থীকে ভোট দিত 50%-এর অধিক লোকরা, 57% লোকরা ভোট দিত। তা আপনি 57% লোকের ভোটাধিকারকে আপনি নিষিদ্ধ করছেন। তার অধিকার ভোট দেবে আপনাকে বা আমাকে। আপনি যদি আমাকে নির্বাচন করতে না দেন, তাহলে আপনি আমার ভোটাধিকার প্রয়োগ করার জায়গায় যে ভোটার আসবে আপনি তাকেও তার অধিকার খণ্ড করলেন। তাহলে 50%-এর অতিরিক্ত মানুষের ভোটাধিকারকেও আপনি কার্টেল করলেন, খর্ব করলেন।